এটা এটা ইয়েটা ওকে, ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ এবার? সাউন্ড ঠিক আছে? ওকে, আমরা ভুলে হচ্ছে সাউন্ডটা ইয়েটা নিচে ছিল, আচ্ছা যাই হোক। তো দেখতে পাচ্ছি ভাওয়াইয়া কোন অঞ্চলে লোকসঙ্গীত? রংপুর, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ। তো আজকের ক্লাসটি হচ্ছে সম্পূর্ণ নার্সিং প্রস্তুতির সেকেন্ড টাইম ও থার্ড টাইম প্রিপারেশন, এবং আমি আছি তোমাদের সাথে সাইফুর রহমান জুবায়ের ভাইয়া, এবং আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি। তোমাদের সাথে আজকে আমার ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। তো আশা করি খুব দারুণ একটা সময় আমরা হচ্ছে ক্লাসটা করব। সবাই একটু ক্লাসে পার্টিসিপেট করো। ওকে, আমি সবার অ্যান্সার দেখছি। সবার প্রথম রুহেনা রশ্মি বলছে একের এ। ওকে, তারপর নূরে জান্নাত আরজু বলছে একের এ। রাইসা তাহসিন বলছে একের এ। ওকে, আর কিউ? ওকে, সো ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? আমি প্রথমে আরো কিছু দিচ্ছি, তোমরা অ্যান্সার করে ফেলাও। এই ভাওয়াইয়ার সাথে সাথে তোমরা মনে রাখবা ভাটিয়ালি। তোমরা এগুলো একটু লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। একটা ফ্রেশ খাতা নাও, ফ্রেশ খাতায় লিখে ফেলো ভাওয়াইয়ার সাথে লিখে ফেলো ভাটিয়ালিটা লিখে ফেলো। ভাটিয়ালি মনে রাখবা, ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ। ভাটিয়ালি কোথায়? ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে, ঠিক আছে? ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে। আরেকটা মনে রাখবা জারিগান। আরেকটা মনে রাখবা হচ্ছে জারিগান। জারিগান কোথায় হয় জানো? জারিগান হয় ঢাকা ও ময়মনসিংহ। ঢাকা ও ময়মনসিংহ, এটা মনে রাখবা। এগুলাই কিন্তু বারবার পরীক্ষায় আসে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা পরীক্ষায় আসে সারি। আরেকটা আসে কি? সারি। সারি গান কখন গাওয়া হয়? মনে রাখবা সারি গান গাওয়া হয় নৌকা ভাইচের সময়। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? এই যে নৌকা আমরা কিভাবে চালাই, মনে রাখবা নৌকা বাইচ যখন হয় নৌকাগুলো কিন্তু সারি সারি চলে, তাই না? সেভাবে মনে রাখতে পারো যে নৌকা বাইচের সময় সারি গানগুলো গাওয়া হয়। আর ভাওয়াইয়া কখন? আরেকটা আছে গম্ভীরা। আরেকটা আছে কি? আরেকটা গুরুত্বপূর্ণ আছে গম্ভীরা। এই যে এটাও পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ খুব, গম্ভীরা। এই গম্ভীরা হচ্ছে তোমার রাজশাহী এবং হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী এবং হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, ঠিক আছে? তাহলে আমাদের আজ কি বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে ভাওয়াইয়া। ভাওয়াইয়া কোথায়? এই ভাওয়াইয়া হচ্ছে আমাদের উত্তর হচ্ছে রংপুর। এই ভাওয়াইয়া এবং আরেকটা হচ্ছে গাজীর গীত। এই গাজীর গীত কিন্তু রংপুরে, এটা মনে রাখতে পারো, গাজীর গীত। তাহলে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো অথবা দ্রুত করে লিখে ফেলতে পারো। কি ক্লাস হচ্ছে ভাইয়া? এটা হচ্ছে নার্সিং সেকেন্ড ও থার্ড টাইম প্রস্তুতি, ঠিক আছে? নার্সিং প্রস্তুতি। ওকে, তো সবার কি লেখা শেষ হয়েছে? আমাকে একটু জানাও যে ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত? এই ধরনের গানগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমরা জানি যে এটা কোন অঞ্চলের গান। তারপর হচ্ছে তোমার কোন অঞ্চলে কারা বসবাস করে, কোন ক্ষুদ্র নিগোষ্ঠীরা বসবাস করে, তারপরে কোন অঞ্চলে হচ্ছে কোন নৃত্য বেশি ফেমাস, নৃত্যগুলো পরীক্ষায় আসে। তো তোমরা যারা নার্সিং এর প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু এই প্রশ্নগুলা বারবার এসে থাকে। যেমন তুমি যদি কয়েকটা বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবে ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সারি গান কখন গাওয়া হয়? নৌকা বাইচের সময় এটা গাওয়া হয়, ঠিক আছে? সো যারা নার্সিং এর ভর্তি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য খুব দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটি। কারণ আজকের প্রত্যেকটা ক্লাসে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বিগত সালে এসেছিল সেই প্রশ্নগুলো ধরে ধরে সলভ করব, এবং শুধু একটা উত্তরই নয়, আমি সাথে সাথে যেগুলো পসিবল, যেই কোশ্চেনগুলো আবার পরীক্ষায় আসতে পারে এবং এগুলার গুরুত্বপূর্ণ যেগুলো হচ্ছে যেই তথ্যগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দিব। তো আজকের ক্লাসটা হতে যাচ্ছে
তোমার জন্য নার্সিং প্রিপারেশনের জন্য হতে পারে একটা ইউটার্ন বা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তুতি, ঠিক আছে? সো যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিবা নার্সিং এর জন্য, তোমরা সুন্দর করে ক্লাসটি করো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা রাখছি খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং তোমরা চাইলে ক্লাসটি শেয়ার করে রাখতে পারো যাতে তোমার অন্য বন্ধু বান্ধব বা পরবর্তীতে তুমিও ক্লাসটি আবার দেখতে পারো, ঠিক আছে? ওকে ভাইয়া, ওয়েবসাইটে ইংলিশ ক্লাসে রেকর্ড করা যাচ্ছে না রিপ্লাই। ওকে, আমি সেটা বলে দিব। আচ্ছা, ওকে ডান, সবার ডান হলে জানাও। আমরা নেক্সট পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ওকে ঠিক আছে, এইবার আসো আমরা তার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ওকে, এই যে 2 নাম্বার প্রশ্ন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অবস্থান কোথায়? এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এইটা তোমরা যদি একটু লক্ষ্য করো, যেটা কয়েকটা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং বিশেষত চাকুরির পরীক্ষাও কিন্তু এটা টানা কয়েকটা জায়গায় আসছে। সো এমনও হতে পারে যে এটা আবারও তোমাদের কোনো পরীক্ষায় চলে আসতে পারে। তাহলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এইটা হচ্ছে গণভবন, এটা হচ্ছে গণভবনে, ঠিক আছে? এটা শুধু মনে রাখবা, এটা হচ্ছে গণভবনে। আর উত্তরা গণভবন কোথায় এটা একটু দেখে রাখো। উত্তরা গণভবন এটা হচ্ছে নাটোরে। এটা কোথায়? উত্তরা গণভবন হচ্ছে নাটোরে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? উত্তরা গণভবন হচ্ছে নাটোরে। আর বঙ্গভবন কোথায় এটা তো তোমরা জানো, গুলিস্তানের পাশেই, দিলকুশা মতিঝিল। এটা হচ্ছে দিলকুশা মতিঝিল, বঙ্গভবন হচ্ছে মতিঝিল, দিলকুশা মতিঝিল ধরা হয়। আর উত্তরা গণভবন হচ্ছে নাটোরে, এইটাই বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে? হ্যাঁ, 2 এর বি ডান। ওকে, থ্যাংক ইউ। ওকে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এবার আসো তার পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এই যে বাংলাদেশে চা উৎপাদনের জন্য খ্যাত জেলা কোনটি? দেখো, এইটা যদি তোমরা দেখো কিছুদিন আগে, জাস্ট 2 থেকে 3 দিন আগে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু সেম প্রশ্নটা আসছে, বাংলাদেশে চা উৎপাদনের জন্য খ্যাত জেলা কোনটি? তাহলে দেখো, এই প্রশ্নটা আমি বারবারই কিন্তু ভর্তি পরীক্ষাদের পড়িয়ে থাকি, এবং খুব সুন্দর মতো প্রশ্নটা তারা সবাই অ্যান্সার করতে পারে। তাহলে প্রথমেই তোমাকে যে জিনিসটা এখন জানতে হবে যে চা, এই চা একটি অর্থকরী ফসল। চা কি ভাইয়া? চা হচ্ছে একটা অর্থকরী ফসল, এটা সবাই মনে রাখবা। চা হচ্ছে একটা কি? অর্থকরী ফসল, ঠিক আছে? ওকে, তাহলে এই যে চা, প্রথমে আমাদেরকে জানতে হবে চা, এই চা একটু আমি যদি লিখি, চা বোর্ড কোথায় অবস্থিত এটা মনে রাখবা। প্রথমে চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে? চা বোর্ড কোথায়? চা বোর্ড হচ্ছে চট্টগ্রাম। এবার চা গবেষণা কেন্দ্র প্লাস চা, তোমার হচ্ছে চা গবেষণা কেন্দ্র এবং চায়ের রাজধানী, এটা মনে রাখবা, চায়ের রাজধানী। এই দুইটা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। কোথায়? মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা, ঠিক আছে? তাহলে আমরা কয়টা জিনিস জানলাম, যে চা বোর্ড কোথায়? চট্টগ্রামে, চা গবেষণা কেন্দ্র প্লাস চায়ের রাজধানী কোথায়? শ্রীমঙ্গল। তারপরে আমাদেরকে যেটা জানতে হবে, প্রথম চা বাগান, এইটা একটু মনে রাখবা। প্রথম চা বাগান, খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি ভাইয়া। প্রথম চা বাগান মালনীসরা চা বাগান, যেটা সিলেটে, মালনীসরা চা বাগান যেটা হচ্ছে সিলেটে, প্রথম চা বাগান। কিন্তু প্রথম চা চাষ কিন্তু আবার তোমার চট্টগ্রামে হয়েছে, তবে সেটা বাণিজ্যিক পারপাজে না, সেটা বাণিজ্যিক উৎপাদনের জন্য চট্টগ্রামে হয় নাই, সেটা নরমালি করছে ব্রিটিশরা। কিন্তু বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান করা হয়েছে মালনীসরা চা বাগান সিলেটে, ঠিক আছে? চা বোর্ড চট্টগ্রামে, চা গবেষণা কেন্দ্র বা চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল, ঠিক আছে? আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে চা বাগান কয়টি? বর্তমানে চা বাগান, খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভাইয়া, বর্তমানে চা বাগান 172টি। কয়টা?
172টা। এইবার আসো তোমাদের আসল প্রশ্নে। বাংলাদেশে চা উৎপাদনের জন্য শীর্ষ জেলা বা খ্যাত জেলা কোনটি? সেটা হচ্ছে মৌলভীবাজার। এবং মৌলভীবাজারে কয়টা আছে? মৌলভীবাজারে বর্তমানে 91টি। মৌলভীবাজারে বর্তমানে 91টি চা বাগান আছে। তার মানে দেখো বাংলাদেশের টোটাল চা বাগান 172টা, তার মধ্যে 91টা আছে তোমার মৌলভীবাজারে। বুঝতে পারছো? তাহলে দেখো মাত্র একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য জেনে গেলাম। এবং এর বাহিরেও আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে চা বাগান নিয়ে। তবে সবগুলো আজকে নয়, আজকে আমি জাস্ট অল্প কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। ইনশাআল্লাহ আমাদের কোর্সে তোমরা আরো বেশি বেশি তথ্য পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, তাহলে বাংলাদেশে চা উৎপাদনের জন্য খ্যাত জেলা হচ্ছে মৌলভীবাজার। আর এই মৌলভীবাজার জেলার মধ্যে তোমার যে শ্রীমঙ্গল উপজেলা, সেইখানেই কিন্তু তোমার হচ্ছে চা গবেষণা কেন্দ্র বা চায়ের রাজধানী। ঠিক আছে? ওকে, ডান? ডান কিনা বলো, সবাই কমেন্টে বলো ডান কিনা। ওকে, আমি মুছে দিচ্ছি। আমি এই ক্লাসটা আমি এই স্লাইডটা মুছে দিচ্ছি, তারপরে স্লাইডে যাচ্ছি। তোমরা চাইলে যদি মনে করো যে তোমাদের দ্রুত লেখা হচ্ছে না, তখন তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো। ঠিক আছে? অথবা হচ্ছে তোমরা খাতায় লিখে ফেলতে পারো দ্রুত। ঠিক আছে? ওকে, বাট স্ক্রিনশট নিলে সেটা পরবর্তীতে আর পড়া হয় না। এই জন্য আমি প্রেফার করব সাথে সাথে তোমরা লিখে ফেলবা। দেখো বাংলাদেশের দ্বীপ জেলার নাম কি? আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে গেলাম। বাংলাদেশের দ্বীপ জেলার নাম কি? এই যে দ্বীপ জেলা, প্রথমেই আমাদেরকে মনে রাখতে হবে। দেখো আমি আরো এর চেয়ে বেশি আরো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। এই যে বাংলাদেশের দ্বীপ জেলার নাম, এইটাও কিন্তু তোমার দুই দিন আগে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সেখানে আসছে। ঠিক আছে? তার মানে দেখো প্রশ্নগুলো আসলে রিপিট হবে। আজকের এই নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে এমন হতে পারে পরবর্তীবার যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, যারা রাজশাহী চট্টগ্রামে পরীক্ষা দিবে, যারা বিউবিতে পরীক্ষা দিবে, এই প্রশ্নগুলোই সেখানে কমন পড়ে গেছে। শোনো, সাধারণ জ্ঞান তো একই জিনিস, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসে। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা কে কি অ্যান্সার করতেছো আমি দেখি। আমরা 4 নাম্বার প্রশ্নে আসি। তোমরা অ্যান্সার করছো। সুমাইয়া বলছো 4-এর সি ভোলা, নাফিন বলছো ভোলা, অগ্নিকন্যা বলছো ভোলা, সবুজ বর্মন বলছো ভোলা, রোহেনা রশ্মি বলছে ভোলা, নুরি জান্নাত আরজু বলছে ভোলা, শামীম মিম বলছে ভোলা, সুমাইয়া আক্তার, আফরিন রোহান, শেখ হাসান সবাই বলছে ভোলা। এইবার আসো, এইবার আমাদেরকে যেটা জানতে হবে, বিশ্বের বৃহত্তম বদ্বীপ, বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটা? কেউ কি বলতে পারবা? বিশ্বের বৃহত্তম বদ্বীপ, সেটা হচ্ছে গঙ্গা বদ্বীপ। গঙ্গা। আর এই গঙ্গাকে আমরা বলতে পারি বর্তমানে বাংলাদেশ আমরা বাংলাদেশ ধরতে পারি বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। ঠিক আছে? আমরা বাংলাদেশের, কারণ বাংলাদেশের ম্যাপটা অনেকটা বয়ের মতো, ডেল্টা, সেটা হচ্ছে ডেল্টা, এটাকে আমরা বলি ডেল্টা আর কি। এই ডেল্টা বয়ের মতো, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? দেখো বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে, মনে রাখবা, সুন্দরবন। আর এই সুন্দরবন কোথায়? সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ম্যাপের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। অপশনে সুন্দরবন না থেকে অপশনে দক্ষিণ পশ্চিম অঞ্চলও থাকতে পারে, দক্ষিণ পশ্চিম অঞ্চল। ঠিক আছে? এইবার আসো বাংলাদেশের বৃহত্তম, এই যে প্রশ্ন, বাংলাদেশের দ্বীপ জেলা, অথবা এইভাবেও পরীক্ষায় আসতে পারে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, শুধু বৃহত্তম দ্বীপও আসতে পারে। তাহলে উত্তর কি হবে? ভোলা। আবার যদি বলে বৃহত্তম দ্বীপ জেলা, বাংলাদেশের দ্বীপ জেলার নাম, সেটাও হচ্ছে ভোলা। আর মনে রাখবা ভোলার পূর্ব নাম হচ্ছে শাহবাজপুর দ্বীপ, এটাও পরীক্ষায় আসে, শাহবাজপুর দ্বীপ। এবার দেখো কতগুলো তথ্য আমরা পেয়ে গেলাম।
এইবার দেখো আরো একটা জিনিস তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া। এইটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ, এইটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, কিন্তু বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এখানে কিন্তু আমি বলি নাই যে বৃহত্তম বদ্বীপ, আমি বলছি শুধু দ্বীপ, এই জন্য এটা হয়েছে ভোলা। আমি বলছি বৃহত্তম বদ্বীপ, এই জন্য হয়েছে গঙ্গা বা বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হয়েছে সুন্দরবন বা দক্ষিণ পশ্চিম। এবার কি কথাটা বুঝা গেছে? বুঝা গেলে একটু সুন্দর করে বলো ডান ডান ডান। হ্যাঁ, আর যাদের কাছে ক্লাসটা ভালো লাগতেছে তারা ক্লাসটা শেয়ার করে দাও, সবাই দ্রুত করে ক্লাসটা শেয়ার করে দাও। যদিও ক্লাসটা নার্সিং এর জন্য, কিন্তু শুধু নার্সিং না, এই ক্লাসটা আমি মনে করি সবার জন্য গুরুত্বপূর্ণ। সবার, যে যেখানেই পরীক্ষা দাও, আজকের এই প্রশ্নগুলো সবার জন্য 100% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদিও নার্সিং এর জন্য আমি পড়াচ্ছি, কিন্তু শুধু নার্সিং না, নার্সিং এর বাইরেও সবার জন্য গুরুত্বপূর্ণ। ওকে ডান। অগ্নিকন্যা বলছে ডান, তাহরিন সুলতানা বলছে ডান, আরিফা রহমান বলছে ডান। ওকে, আচ্ছা আমাকে একটু জানাও কে কে এখানে নার্সিং প্রিপারেশন নিচ্ছ, শুধু নার্সিং প্রিপারেশন কে কে নিচ্ছ তারা আমাকে একটু জানাও। ওকে, আর বাকিরাও সবাই ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। সবার মানে হচ্ছে এই কোশ্চেনগুলা যেই কনফিউশন আছে, এবং এই কোশ্চেনগুলা এই ক্লাসটা পুরো ক্লাসটা জুড়ে আমি সব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিব আজকে। ঠিক আছে, ওকে। এবং প্রশ্নগুলো হচ্ছে সবই একদম ভিআইপি কোশ্চেন, যেগুলা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে, আমি তাহলে এটা করে দিচ্ছি। তারপরের কোশ্চেনে আসো, ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। তোমরা সবাই অ্যান্সার করে ফেলো, 5 নম্বর প্রশ্ন। ভাষা আন্দোলনের অন্যতম শহীদ। দেখো, ভাষা আন্দোলন আসলে কবে হয়, তাই না? ভাষা আন্দোলন, আল্লাহ মুছে যাচ্ছে কেন লেজার পেন। ওকে, দেখো ভাষা আন্দোলনের অন্যতম শহীদ হলেন কে? আমরা জানি ভাষা আন্দোলন হয় 1947 থেকে 1952 সালে। 1952 সালে ভাষা আন্দোলন হয়, এবং ভাষা আন্দোলনের মূল যে চূড়ান্ত পর্যায় ছিল 1952 সাল। এবং 1952 সালের সেই যে 21শে ফেব্রুয়ারি, এটা তো আমরা ইংলিশে বলি 21শে ফেব্রুয়ারি, কিন্তু বাংলায় সেটা কবে? বাংলায় সেটা হচ্ছে 8ই ফাল্গুন। আর সেই দিনটা ছিল কি বার? বৃহস্পতিবার। ঠিক আছে, ইংলিশে হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি, আর বাংলায় হচ্ছে 8ই ফাল্গুন, বৃহস্পতিবার। ঠিক আছে, আর এই দিনই হচ্ছে ভাষা আন্দোলনের অন্যতম কিছু ব্যক্তি শহীদ হন। তাদের মধ্যে দেখো নূর হোসেন না, আসাদ তো হচ্ছে তোমার এই যে নূর হোসেন, আসাদ, তারপরে মতিউর, এরা সবাই হচ্ছে তোমার 1969 সালের গণঅভ্যুত্থান। কবে? 69-এর গণঅভ্যুত্থান, মনে রাখবা, এরা হচ্ছে তিনজনই 69-এর গণঅভ্যুত্থান। কিন্তু এই যে রফিক হচ্ছে তোমার ভাষা আন্দোলনের অন্যতম শহীদ এবং প্রথম শহীদ, এটা মনে রাখবা, প্রথম শহীদ। তিনি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জবি ছাত্র ছিলেন। কোন বিশ্ববিদ্যালয়ের? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবা। আরেকজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বরকত। এই বরকত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বরকত শিক্ষার্থী ছিল ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল, এবং তার ডাকনাম ছিল এভাই বা আভাই। ঠিক আছে, এভাই। আরেকজন ছিল জব্বার, যিনি পেশায় দর্জি ছিলেন। তারপর ছিল সর্বশেষ সবচেয়ে ছোট ব্যক্তি, সর্বকনিষ্ঠ যে শহীদ হয়েছে, তার নাম ছিল ওহিউল্লাহ।
তারপরে ছিল রিক্সা চালক আউয়াল, তারপরে আরো অনেকেই ছিল, সালাম, এরকম অনেকেই ছিল। বাট এই ওহিউল্লাহ ছিল সর্বকনিষ্ঠ, ওহিউল্লাহ ছিল সর্বকনিষ্ঠ, এটা মনে রাখবা। ওহিউল্লাহ ছিল সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট। আর বরকত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞানের, তার ডাকনাম ছিল এবাই। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে সবার উত্তর ঠিক আছে। আমি কি এটা মুছে ফেলবো? মুছে ফেলি? ওকে, সবার লিখা শেষ হলে ডান লিখবা, লিখা শেষ হলে কি করবা? ডান লিখবা। ওকে ভাইয়া, ঠিক আছে। তারপরে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো 6 নাম্বার, বাংলাদেশের রপ্তানি আয়ের বৃহৎ উৎস কোনটি? এখানে আমি খুব বেশি তথ্য দিব না, কারণ এইটা হচ্ছে তোমার কিছু কোশ্চেন থাকে যেগুলা শুধু মেন উত্তরটা জানলেই হয়। বাংলাদেশের রপ্তানি আয়ের বৃহৎ উৎস হচ্ছে চামড়া, পোশাক, কাগজ, পাট শিল্প। তাহলে এগুলার মধ্যে সবচেয়ে বেশি বৃহৎ উৎস হচ্ছে পোশাক শিল্প। এবং বাংলাদেশ সবচেয়ে বেশি বিদেশি যেই মুদ্রা অর্জন করে, সেই বিদেশি মুদ্রা অর্জন করে এই পোশাক শিল্প থেকে। মনে রাখবা, বাংলাদেশ সবচেয়ে বেশি বিদেশি যেই মুদ্রা অর্জন করে, সেটা অর্জন করে এই পোশাক শিল্প থেকে। এই পোশাক শিল্প থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা অর্জন করে, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, তারপরে আসো 7 নাম্বার, হার্ডিঞ্জ সেতুটি যে নদীর উপর অবস্থিত তার নাম কি? দেখি বলো, এটা বলো। হার্ডিঞ্জ সেতুটি, হার্ডিঞ্জ সেতুটি যে নদীর উপর অবস্থিত তার নাম কি? দেখি কে কে পারে। 7 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার, সবাই উত্তর করো। মাজহারুল ইসলাম তাহসিম সবার আগে বলছে 7-এর সি, সে বলছে যমুনা। আরিফা রহমান বলছে বি, সে বলছে পদ্মা। তারপরে নাফরিন বলছে সি, মহসিনা রিবার বলছে সি, প্রথম স্থানে আছে পোশাক শিল্পে বাংলাদেশ। ওকে, সুমাইয়া আক্তার বলছে সি, সুমাইয়া আফরিন বলছে সি, ফারজানা আক্তার বলছে সি। হ্যাঁ, তোমরা সবাই অ্যান্সার করো, আমি একটু পানি খেয়ে নেই, সবাই দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে, সো হার্ডিঞ্জ ব্রিজ যে নদীর উপর অবস্থিত, গড়াই, পদ্মা, যমুনা, কুমার। আমরা জানি যে হার্ডিঞ্জ ব্রিজটার এই পাশ দিয়ে হচ্ছে তোমার যে নদীটা আসছে সেটা হচ্ছে পদ্মা নদী। কোন নদী? সেটা হচ্ছে পদ্মা নদী। এটা হবে পদ্মা নদী ভাইয়া। হার্ডিঞ্জ ব্রিজের পাশ দিয়ে যে নদীর উপর অবস্থিত তার নাম হচ্ছে পদ্মা নদী, ঠিক আছে? তার সেটা হচ্ছে পদ্মা নদী, নট যমুনা, ঠিক আছে? ওকে, আচ্ছা, নদ নদী সম্পর্কিত আরো বিস্তারিত আমি তোমাদের ক্লাসে পড়াবো। ওকে, বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস হলো কোনটি? বাংলাদেশের মিঠা পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টির পানি, ভূগর্ভস্থ পানি, পুকুরের পানি, নদীর পানি। এইটা মুখস্থ করার কিছু নাই, শুধু একটু ব্রেন খাটাও যে আমরা এই যে মিঠা পানি খাই বা পান করি সেটা কিভাবে, সবচেয়ে বেশি কোথা থেকে আসে? বৃষ্টির পানি। তুমি কি মানে সবসময় বৃষ্টির পানি পাও? একটু চিন্তা করো তো, তুমি কি সবসময় বৃষ্টির পানি পাও? না ভাই, বৃষ্টি তো আমার সবসময় হয় না, বছরে 12 মাসে তো বৃষ্টি হয় না। তাহলে আমি এই পানি কিভাবে পাবো না। ভূগর্ভস্থ পানি, হ্যাঁ এটা আমি পাই। পুকুরের পানি কি আমরা খাই? মোটেও না, খুব কমই খাই। নদীর পানি আমরা খাই না, এটাও খাই না। তাহলে এটা কি হবে? ভূগর্ভস্থ পানি, মানে মাটির নিচে যেই পানিটা আছে সেইটা আমরা খাই, ঠিক আছে? ওকে, তারপরে আসো 9 নাম্বার, বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ কোনটা? দ্বীপ, সবাই অ্যান্সার করে ফেলো। মনে রাখবা, আমি এখানে কিছু জিনিস বুঝিয়ে দেই। দ্বীপ যেহেতু বলছে, তাই বাংলাদেশের
দেখো তোমরা অ্যান্সার করো সবাই। আমি এখানে দুইটা গুরুত্বপূর্ণ দ্বীপ সম্পর্কে লিখে দিচ্ছি। দেখো বাংলাদেশের দক্ষিণের দ্বীপ, দক্ষিণের না অ্যাকচুয়ালি সর্বদক্ষিণের দ্বীপ হচ্ছে ছেড়া দ্বীপ। সবচেয়ে দক্ষিণের দ্বীপ হচ্ছে সেরা দ্বীপ। এটাকে আমরা অন্য ভাষায় সেরাদিয়া দ্বীপও বলি। এটা হচ্ছে তোমার 3 বর্গ কিলোমিটার। এটার আয়তন কত? এটার আয়তন হচ্ছে মাত্র 3 বর্গ কিলোমিটার। এবার যদি অপশনে দক্ষিণের দ্বীপ হিসেবে সেরা দ্বীপ অপশনে না থাকে, তাহলে তুমি কি দিবা? তাহলে তুমি দিবা সেন্ট মার্টিন দ্বীপ। যদি অপশনে সেরাদিয়া দ্বীপ না থাকে, তাহলে তুমি দিবা সেন্ট মার্টিন দ্বীপ। আর এই সেন্ট মার্টিন দ্বীপ, যেটাকে আমরা অন্য ভাষায় বলি নারিকেল জিঞ্জিরা, যেটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, নারিকেল জিঞ্জিরা, এবং এটাকে আমরা বলি একমাত্র প্রবাল দ্বীপ, একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের মধ্যে। এবং এইটা হচ্ছে তোমার 8 বর্গ কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার, 8 বর্গ কিলোমিটার এই সেন্ট মার্টিন দ্বীপটা। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে পারো। এবং এখানে অলিভ টার্টল পাওয়া যায়, এখানে অলিভ টার্টল পাওয়া যায়। তাহলে তোমরা কি অ্যান্সার করছো? 9। নীলাঞ্জনা রায় দেবযানী বলছে 9-এর বি, সে বলছে মহেশখালী। মাজহারুল ইসলাম তাহসিন বলছে 9-এর এ, সে বলছে নিঝুম দ্বীপ। তাহরিন সুলতানা বলছে 9-এর বি। আরিফা রহমান বলছে সেরাদ্বীপ। শেখ হাসান বলছে সি। আচ্ছা, শেখ হাসান বলছে সি। তাহলে বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য দ্বীপ, বা একমাত্র, তোমার পরীক্ষায় শুধু পার্বত্য দ্বীপ না, এটা আসে একমাত্র পাহাড়ি দ্বীপ। পার্বত্য বাদ দিয়ে তোমার পরীক্ষায় এটাও আসতে পারে একমাত্র পাহাড়ি দ্বীপ। কি দ্বীপ? পাহাড়ি দ্বীপ। এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে এইভাবেই প্রশ্নটা এসে থাকে। একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। মহেশখালীর কোথায়? মহেশখালী হচ্ছে তোমার কক্সবাজারে। মহেশখালী কোথায়? মহেশখালী হচ্ছে, মনে রাখবা, কক্সবাজারে। এই যে নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ কোথায়? নিঝুম দ্বীপ হচ্ছে নোয়াখালী। এটা মনে রাখবা, নিঝুম দ্বীপ হচ্ছে নোয়াখালী। সেন্ট মার্টিন কোথায়? সেন্ট মার্টিন হচ্ছে টেকনাফ, টেকনাফ কক্সবাজার। তারপরে হচ্ছে তোমার মনপুরা, মনপুরা দরকার নাই। ঠিক আছে, ওকে। তাহলে এই কয়টা দেখো, এই কয়টা দেখো, ভোলাতে মনপুরা, তো এই কয়টা দেখো। ক্লিয়ার? বাংলাদেশের একমাত্র উপকূলীয় পার্বত্য বা পাহাড়ি দ্বীপ যেটাই বলি সেটা হচ্ছে মহেশখালী, এবং এটা কক্সবাজারে। সেন্ট মার্টিন হচ্ছে টেকনাফ কক্সবাজার, নিঝুম দ্বীপ হচ্ছে নোয়াখালী, মনপুর হচ্ছে ভোলা, আর বাংলাদেশের সর্বদক্ষিণী দ্বীপ হচ্ছে সেরাদ্বীপ, 3 বর্গ কিলোমিটার। সেরাদ্বীপ যদি অপশনে না থাকে, এটা বিশেষ করে বিউপিতে অপশনই ছিল, সেরাদ্বীপ ছিল না, কিন্তু পরীক্ষাটা ছিল মোস্ট সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, তাহলে সেখানে অপশন ছিল সেন্ট মার্টিন, তাহলে সেন্ট মার্টিন হবে। এবং সেন্ট মার্টিন দ্বীপকে বলা হয় নারিকেল জিঞ্জিরা দ্বীপ, এটার পূর্ব নাম। একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়, এবং এটা 8 বর্গ কিলোমিটার আয়তন। ঠিক আছে, ডান ডান। হ্যাঁ, পাহাড়ি দ্বীপ। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এইবার আসো তার পরের কোশ্চেনটা আমরা দেখি। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? এটা আমার মনে হয় সবাই জানে, এটা তোমরা হচ্ছে এসএসসিতে পড়ে আসছো, সো এটা সবার জানার কথা, তাই না? এটা সবার জানার কথা, সবাই অ্যান্সার করে ফেলো যে নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি? মীর মদন, মীর জাফর, মোহাম্মদী বেগ, মোহাম্মদ হোসেন। তার মধ্যে আমি একটু বলি, এই যে পলাশির যুদ্ধটা হয়, পলাশির যুদ্ধ, এইটা একটু তোমাদের ভালো করে পড়তে হবে। পলাশির যুদ্ধ, ঠিক আছে? এই পলাশির যুদ্ধটা হয় তোমার 1757 সালের 23শে জুন।
23শে জুন পলাশির যুদ্ধ, ঠিক আছে, আম্রকাননে হয়। এবং বলো এটা কোন নদীর তীরে, তোমরা দেখি বলো এটা কোন নদীর তীরে হয়, কোন নদীর তীরে হয় বলো দেখি। আর আরেকটা আছে বক্সারের যুদ্ধ, সেটা একটু মনে রাখবা, বক্সারের যুদ্ধ। এই বক্সার যুদ্ধ হয় 1764 সালে। এটা করে হচ্ছে মীর কাসিম, মীর কাসিম ভার্সেস ইংরেজ। আর এইটা হয় পলাশির যুদ্ধ নবাব ভার্সেস ইংরেজ, নবাব ভার্সেস ইংরেজ। ভাগীরথী, রাইট, মাজারুল ইসলাম তাহসিম, ভাগীরথী নদী, এই তো তোমরা পারছো, এটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে, ভাগীরথী নদীর তীরে, ঠিক আছে। এবার আসো, নবাব সিরাজউদ্দৌলা হত্যাকারীর নাম ছিল মোহাম্মদী বেগ। মাত্র 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করে তারই সৎ ভাই, যেই সৎ ভাইকে, সৎ ভাই না অ্যাকচুয়ালি পালিত ভাই, কারণ হচ্ছে তাকে এই সিরাজউদ্দৌলার বাবা মা রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসছিল, এবং সেই ভাই হচ্ছে মাত্র 10,000 টাকার বিনিময়ে তার আপন ভাই সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এই মীর মদনের হচ্ছে তোমার লালস, তার দেখানো লালসায় আর কি, ঠিক আছে। ওকে, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীর নাম কি, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। সবাই কমেন্টে তাহলে ডান লিখো, সবাই কমেন্টে ডান লিখো। সবাই কি বুঝতে পারছি আমরা? তোমরা একটু ক্লাসটা সবাই শেয়ার করে দাও। হ্যাঁ পালিত ভাই, তোমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও, আমি দেখতে চাই তোমরা সবাই যতজন আসো, যে 50-60 জন আসো, সবাই একটা করে শেয়ার করে দাও, তাহলেও দেখবা আরো বাকি অনেকে চলে আসবে। এই যে ভাইয়া তোমাদের জন্য এই স্লাইড বানাইছি কষ্ট করে, তোমাদের জন্য এখানে ক্লাস নিচ্ছি একদম ফ্রি অফ কস্ট, তাই না? তো তোমরা জাস্ট একটা শেয়ার করে দিবা। আমি চাই যারা আসো সবাই ক্লাসটা জাস্ট একটা করে শেয়ার করে দিবা, তাহলে আরো যারা জানে না যে এখন বর্তমানে ক্লাস চলতেছে তারা কিন্তু চলে আসবে, ঠিক আছে। ওকে, তারপরে আসো 11 নম্বর প্রশ্নটা দেখো, 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদ, তোমরা অ্যান্সার করো, আমি বাকি কিছু কথা বলছি। এই 60 গম্বুজ মসজিদ, এটা নিয়ে কিছু আমি কথা বলছি। দেখো এই যে 60 গম্বুজ মসজিদ, এটা হচ্ছে তোমার কোথায় সেটা তোমরা বলবা। এইটা হচ্ছে তোমার বিশ্ব ঐতিহ্য সংস্থার অন্তর্ভুক্ত হয়েছে, বিশ্ব ঐতিহ্য সংস্থার অন্তর্ভুক্ত। কে করছে? ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য সংস্থার অন্তর্ভুক্ত এটা। এবং এইটার টোটাল কয়টা গম্বুজ আছে? এখন নরমালি এটার হচ্ছে টোটাল 81টা গম্বুজ। তোমার 77টা ছোট, 77টা কেমন, 77টা ছোট, আর 4টা বড়, মানে 4 কোণায় 4টা গম্বুজ আছে। তাহলে টোটাল কয়টা? 81টা। যদি অপশনে 81 থাকে তাহলে অবশ্যই 81 দিবা, অবশ্যই 81 দিবা। অপশনে 81 না থাকলে তখন তোমরা 77টা দিতে পারো, ঠিক আছে। বাট মেনলি এখানে 81টা গম্বুজ আছে। এটার নাম যদিও 60 গম্বুজ, মানে 60টা হওয়ার কথা, কিন্তু না, এটা হবে টোটাল 81টা গম্বুজ, ঠিক আছে। আর ছোট গম্বুজ 77টা, 4 কোণায় 4টা বড় গম্বুজ, টোটাল 81টা গম্বুজ আছে, ঠিক আছে। এটা বিশ্ব ঐতিহ্য সংস্থার অন্তর্ভুক্ত। অগ্নিকন্যা বলছে 11-এর-বি, সে বলছে বাগেরহাট। শেখ হাসান বলছে 11-এর-বি। নীলাঞ্জনা রায় দেবযানী বলছে ভোলা। শেখ হাসান বলছে বি। আরিফা রহমান বলছে 81টি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার বাগেরহাট, এবং এটা কে করছে? এটা করছে হচ্ছে খান জাহান আলী কর্তৃক নির্মিত, ঠিক আছে। তাহলে তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো অথবা লিখে ফেলতে পারো যে
এই 60 গম্বুজ মসজিদ এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য সংস্থার অন্তর্ভুক্ত, যেটা ইউনেস্কো করছে, এবং এটা টোটাল গম্বুজ 81টা, অপশনে 81 না থাকলে তোমরা 77টা দিবা, কারণ 77টা ছোট আছে। আর এইটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাগেরহাটে অবস্থিত, যে এটা নির্মাতা হচ্ছে খান জাহান আলী। ঠিক আছে, ওকে। ফারজানা আক্তার, বড় ভাইয়া আপুরা, আমি এসএসসি 27, তাও মানবিকের, আমি কি নার্সিং নিয়ে পড়তে পারবো? ফারজানা আক্তার আপু, তোমার কনসার্নটা খুবই ভালো, তুমি এখন থেকে দেখতেছো, বাট আগে কিন্তু এসএসসি পরীক্ষা, এসএসসিতে তুমি আগে ভালো করে একটা প্রিপারেশন নাও। তুমি হচ্ছে তারপর আমাদের ক্লাসগুলো দেখো, যারা এই যে ধরো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়, যারা নর্মালি মানবিক পড়ে, তাদের তো টার্গেট হচ্ছে তোমার কি, তুমি মানবিকের, তাহলে তোমার টার্গেট থাকবে কি ঢাকা ইউনিভার্সিটি। সো যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় প্রথম দিকে পজিশন, তারা কিন্তু এসএসসি একদম ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নেয়। তারা এই সাধারণ জ্ঞানের একটা বই কিনে পড়াশোনা করতে থাকে, আর বাংলা ইংলিশ তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পুরোটাই পড়তে থাকে। সো যদি তুমি আসলেই এসএসসি 27-এর একজন মানবিকের শিক্ষার্থী হও, তাহলে এখন থেকেই তুমি হচ্ছে একটা সাধারণ জ্ঞানের বই কিনে অল্প অল্প প্রতিদিন 1 পেজ 2 পেজ করে পড়ো, ঠিক আছে? তাহলে দেখবা তুমি অনেক আগে গেছো। আর বাংলা ইংলিশ অবশ্যই এখন থেকে ইংলিশের প্র্যাকটিসটা অনেক বাড়ায় ফেলো, নিজে নিজে ফ্রি হ্যান্ড রিটার্ন যে স্কিল সেটা বাড়াও, এবং হচ্ছে গ্রামার ভালো করে পড়ো। তোমার বাংলাও সেম, টেক্সট বুক পড়ো, তারপর হচ্ছে গ্রামার পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? ওকে, তারপরে আসো 12 নম্বর প্রশ্নটা দেখি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? এই ধরনের প্রশ্ন এখন একটু কম আসে, তারপর আমি এটা ডিরেক্টলি বলে দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা, হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা, দেখো, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে, মনে রাখবা এটা তো হচ্ছে উত্তর, তাই না? ম্যাপে এটা হচ্ছে উত্তর। সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে জায়গিরজোত বা বাংলা বান্দা। তুমি যদি হাঁটতে 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 বাংলাদেশের সবচেয়ে উত্তরে চলে যাও, তাহলে সেখানে গিয়ে দেখবা জায়গিরজোত আর হচ্ছে বাংলা বান্দা স্থলবন্দর, এইটা হচ্ছে সবচেয়ে উত্তরের স্থান, এটা হচ্ছে উত্তরের স্থান, ঠিক আছে? এটা হচ্ছে স্থান। তারপরে তুমি কি পাবা? উপজেলা পাবা, উপজেলা কি পাবা? উপজেলা, আমরা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, এরকম বলি না? তাইলে উপজেলা হচ্ছে তোমার তেতুলিয়া, আর তোমার জেলা হচ্ছে তোমার পঞ্চগড়। এটা হচ্ছে সবচেয়ে উত্তরের, এটা কোন জায়গার? এটা হচ্ছে উত্তরের। আর দক্ষিণের কথা যদি বলি, দক্ষিণের স্থান হচ্ছে, একটু আগে আমি বলে আসছি, সেরাদ্বীপ অথবা সেন্ট মার্টিন, যেটা সেরাদ্বীপ থাকলে সেরাদ্বীপ। আর উপজেলা হচ্ছে তোমার টেকনাফ, আর জেলা হচ্ছে কক্সবাজার। তুমি ম্যাপে যাও, তোমার কাছে তো অবশ্যই একটা ম্যাপ থাকার কথা, তুমি দেখবা ম্যাপের সবচেয়ে উপরে দেখবা এইরকম একটা আছে, এই যে এই জায়গাটা হচ্ছে তোমার জায়গিরজোত বা বাংলা বান্দা। তারপরে উপজেলাটা তুমি পাবা তেতুলিয়া, আর এই পুরো জেলাটা হচ্ছে পঞ্চগড়। আর নিচে যেটা পাবা এরকম ভাবে আসছে, এই জায়গাটা হচ্ছে তোমার টেকনাফ উপজেলা, আর এইখানে হচ্ছে তোমার এই যে সেন্ট মার্টিন, আর এইখানে হচ্ছে সেরাদ্বীপ। বুঝতে পারছো? এগুলা যখন তোমরা আমাদের পেইড ব্যাচে আসবা, সেখানে বিস্তারিত ম্যাপ দিয়ে আমরা পড়াবো, তাইলে এগুলা তোমার মাথায় অটোমেটিকলি ঢুকে যাবে। ওকে, আচ্ছা, এই সিয়াম, ওকে, ঠিক আছে। তারপরে আসো, তাহলে এটা কি হবে? বাংলাদেশ সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এবার আসো 13 নম্বর, 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? 69-এর গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন হয়? সিয়াম, দেখো এখানে একটু কমেন্ট, এটা একটু দেখো তো, কমেন্ট অন করে দাও, আমার ফোনে চার্জ নাই। ওকে, দেখো 69-এর যে গণঅভ্যুত্থান, এখানে কোন শাসকের পতন হয়েছে? আইয়ুব খান, আজম খান, ইয়াহিয়া খান, ইস্কান্দার মির্জা। এবার আমরা যেটা জানি, পাকিস্তানে তোমার 1956 সালে সংবিধান,
1956 সালে প্রথম সংবিধান রচিত হয়। 1947 সালে মানে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পরে 9 বছর পরে 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়। এটা কি? এটা 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 বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে লাইভটা নিয়ে আসো। এটা বাদ দাও যায় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটু উপরে উঠে দাও তাহলে। ও হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো 1956 সালে প্রথম সংবিধান, কিন্তু 2 বছর পর না যেতেই 1958 সালে এই ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন শুরু করে। কে? ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন শুরু করে। প্রথম সামরিক শাসন শুরু করে এবং সামরিক শাসন শুরু করে সে নিজে রাষ্ট্রপতি হয়ে যায় এবং ওই যে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়ে আসে আইয়ুব খানকে। কত সালে? 1958 সালে। 1958 সালে। কিন্তু আইয়ুব খান যখন সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পায়, তারপর সে ইস্কান্দার মির্জাকে, যে তাকে মানে হচ্ছে করছিল, সেনাবাহিনীর প্রধান বানাইছিল, তাকেই সরায় দেয়। তাকে সরায় দেয়, সে নিজে প্রেসিডেন্ট হয়ে যায়। এবং তাকে শুধু সরায় দেয় নাই, এই ইস্কান্দার মির্জা যে পাকিস্তানে মানে সেনাবাহিনী সেনা শাসন শুরু করছিল, তাকে কি করছে? তাকে এবং তার ওয়াইফকে, দুজনকেই পাকিস্তান থেকে মানে বাহির করে দিছে। ঠিক আছে। তারপর আইয়ুব খান ক্ষমতায় আসলো 1958 সালে। তাহলে আইয়ুব খান ক্ষমতা পায় কবে? দেখো, আইয়ুব খান ক্ষমতা পায় 1958 সালে। ঠিক আছে। আর মৌলিক গণতন্ত্র, সে একটা মৌলিক গণতন্ত্র চালু করছিল। মৌলিক গণতন্ত্র জারি করে, দেখো, মৌলিক গণতন্ত্র জারি করে 1959 সালে। কিন্তু এই মৌলিক গণতন্ত্র চালু করে, এটা মনে রাখবা, চালু করে 1960 সালে। আর পদত্যাগ করে, তিনি পদত্যাগ করেন। কখন পদত্যাগ করেন? 1969 সালের গণঅভ্যুত্থানের কারণে পদত্যাগ করেন 1959 সালে। তাহলে আসছিল 1958 সালে, ঠিক 11 বছর ক্ষমতায় ছিল। আসছিল 1958 সালে, সরি এটা তো 69 সালে, এটা হবে 69 সালে, একটু মিস্টেক হয়েছে, এটা হবে 1969। এই যে এটা হবে 1969 সালে। তাহলে আসছে 1958 সালে, গেছে 1969 সালে, 11 বছর। মৌলিক গণতন্ত্র জারি করে কে? এই তোমার হচ্ছে আইয়ুব খান। এবং কত সালে? 1959 সালে। মৌলিক গণতন্ত্র চালু করে কবে? 1960 সালে। আর পদত্যাগ করেন 1969 সালে। আর প্রথম পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? ইস্কান্দার মির্জা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলা বারবার ভর্তি পরীক্ষায় আসে। আচ্ছা, একটা মেয়ে সরল মনে একটা কোশ্চেন করছে, কিন্তু সে কোশ্চেন করতেই পারে, কিন্তু তোমরা এইভাবে আসলে মানে তাকে নিয়ে একটা মজা নিবা। ভাই, তুমি যখন আর 2-3 বছর আগে তুমি যখন স্টুডেন্ট ছিলা, তখন তো তুমিও অনেক কিছু ভাবতা, ভাবো নাই? বুকে হাত দিয়ে বলো, ভাবো নাই? সো একজন কেউ কোশ্চেন করছে, সে জানতে চাইছে, তাকে যদি তোমার মনে চায় যে তুমি তাকে জানাবা, জানাও, না জানালে নাই। এটা নিয়ে মকারি করার তো কিছু নাই ভাই। আমি নিজেও অনেক কিছু জানি না। আমি যে সব জানতা শমশের বিষয়টা তো এমন না। এই যে আমি সাধারণ জ্ঞান পড়াই, আমি সাধারণ জ্ঞানে 10%ও জানি না। সাধারণ জ্ঞানে 10%ও আমি জানি না। 10% তো দূরে থাক, 5%ও জানি না। ভাই, পুরা বিশ্বের দৈনন্দিন কত কিছু হচ্ছে, সবই সাধারণ জ্ঞান। আমি কি সব জানবো? না। হইতে পারে যে তোমার নার্সিং প্রিপারেশনের জন্য, তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য, তোমার রাজশাহীর জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমার এডমিশন প্রিপারেশনের জন্য বা বিসিএস প্রিপারেশনের জন্য যা যা লাগে সেটা আমি জানি। এর বাইরে তো সাধারণ জ্ঞান প্রতিনিয়ত অনেক অনেক সাধারণ জ্ঞান আছে। সো সবাই তো সবকিছু জানবে না। সো এটা নিয়ে তো মক করার কিছু নাই। তুমিও তো অনেক কিছু জানো না, তুমিও তো সব জানো না, তাই না? সো এগুলা করবা না প্লিজ, এগুলা খুবই বাজে জিনিস, খুবই বাজে জিনিস। ওকে, আশা করি এটা শেষ। এবার আসো পরের কোশ্চেনটা আমরা দেখি। 14 নাম্বার, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি? দেখো, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক, আমরা জানি বাংলাদেশে কয়েকটা বেসামরিক পদক আছে এবং 2টা আমরা ভালো করে পড়বো। হ্যাঁ, এগুলা কিন্তু বেসামরিক, একটা জিনিস বুঝতে হবে, এগুলো হচ্ছে বেসামরিক। প্রথমে 1976 সাল,
1976 সালে একটা পদক হয়, সেটার নাম হয় 21শে পদক। 21শে পদক। আর 1977 সালে একটা পদক হয়, প্রবর্তিত হয়, সেটার নাম হয় স্বাধীনতা পদক। এগুলা দুইটাই কিন্তু বেসামরিক পদক, দুইটাই কিন্তু বেসামরিক পদক। এবং এই পদকগুলার প্রবর্তক কে জানো? এই পদকগুলার প্রবর্তক হচ্ছে জিয়াউর রহমান। এই জন্য দেখবা তোমাদের ভর্তি পরীক্ষায় এগুলাই আসবে, জিয়াউর রহমান যেহেতু এগুলা করছে। এইবার আসো আসল কথায়। এইবার হচ্ছে আমরা দেখলাম যে 1976 সালে 21শে পদক হয়েছে এবং 1977 সালে স্বাধীনতা পদক হয়েছে এবং দুইটারই প্রবর্তক কে? জিয়াউর রহমান। কিন্তু এবার কথা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটা? এখানে যদিও স্বাধীনতা পদক পরে প্রবর্তিত হয়েছে, কিন্তু স্বাধীনতা পদকই হচ্ছে তোমার সর্বোচ্চ বেসামরিক। কিন্তু এই যে 21শে পদক, এটা হচ্ছে দ্বিতীয় বেসামরিক, এটা হচ্ছে দ্বিতীয় বেসামরিক। বুঝতে পারছো? তাহলে এখানে তুমি একটা জিনিস মনে রাখবা যে 21শে পদক আগে প্রবর্তিত হয়েছে, কিন্তু বেসামরিক সর্বোচ্চ এটা দ্বিতীয়, আর স্বাধীনতা পদক পরে প্রবর্তিত হয়েছে, কিন্তু এইটাই সর্বোচ্চ বেসামরিক। দ্যাটস ইট। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, যারা 14 এর সি বলছো তাদের অ্যান্সার ঠিক আছে, নট বি, নট বি। এটা হবে 14 এর সি, স্বাধীনতা পুরস্কার। বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। 21শে পদক হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, 21শে পদক হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পদক। ডান? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসো তারপরে কোশ্চেনটা দেখি, 15 নাম্বার। পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়? নদী। আমি এই নদী পাটটা তোমাদেরকে যদি ম্যাপের সাথে না পড়াইতে পারি তাহলে আসলে বুঝবা না। তারপর আমি জাস্ট খুব ছোট্ট একটা জিনিস তোমাদের দেখাই। সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একটা নদী, তিস্তা নদী, এটা আসে। আর তিব্বত থেকে একটা নদী আসে, তিব্বত থেকে একটা নদী আসে, সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এটার নাম কি? ব্রহ্মপুত্র। আর এইটার নাম হচ্ছে তিস্তা নদী। এই তিস্তা আপু আর ব্রহ্মপুত্র ভাইয়া, তাদের মিলন হয় কোথায়? তাদের মিলন হয় কুড়িগ্রামে, চিলমারির কুড়িগ্রামে। সেখান থেকে ব্রহ্মপুত্র ভাইয়া তিস্তা আপুকে ছেকা দিয়া সামনে আগায়। সামনে আগানোর পরে সে জামালপুরে আসে। এই জামালপুরে আইসা সে হচ্ছে এইখান দিয়ে প্রবাহিত হইতো, যেটা বলা হয় পুরাতন ব্রহ্মপুত্র, ময়মনসিংহের ধারে দিয়ে। সে হচ্ছে ময়মনসিংহের ধার দিয়ে প্রবাহিত হইতো। কিন্তু তিস্তা আপুকে ছেকা দেওয়ার পরে তিস্তা আপু এমন বদদোয়া দিছে যে 1787 সালে এমন একটা ভূমিকম্প হইছে, ভূমিকম্প হইয়া ব্রহ্মপুত্রের যে আসল গতিপথ, সেই গতিপথ দিয়ে পানি প্রবাহিত না হইয়া নতুন গতিপথ, নতুন এই পথ দিয়ে হচ্ছে প্রবাহিত হয় পানি। হঠাৎ করে পানি বেরিয়ে একটা নতুন স্রোতধারা সৃষ্টি হয়েছে, যেটার নাম হয় যমুনা। এবং এইটা হচ্ছে তোমার জামালপুরের গোয়ালন্দের কাছে, ঠিক আছে? আর এই পাশ দিয়ে হচ্ছে হিমালয় থেকে একটা নদী আসে ভারত দিয়ে, যেটা নাম থাকে গঙ্গা, আর সেটা বাংলাদেশের রাজশাহী দিয়ে প্রবেশ করে, যেটা নাম হয়ে যায় কি? পদ্মা। এই পদ্মার যমুনা মিলিত হয় গোয়ালন্দতে, গোয়ালন্দ রাজবাড়িতে। তারপরে এইখানে আবার পদ্মা আপু আর যমুনা আপুর মধ্যে একটা সখ্যতা ঘটে, ঠিক আছে? তারপরে পদ্মা আপুর সাথে আর যমুনা আপু, মানে যমুনা আপুকে আর ভাল লাগে না, পদ্মা আপু সামনে আগাইতে থাকে। আর এই পাশ দিয়ে একটা নদী, বরাক নদী, এসে সুরমা এবং কুশিয়ারা, পরবর্তীতে আবার হবিগঞ্জের কাছে এসে মিলিত হইয়া নাম হয় কালনী, ভৈরবের কাছে আইসা হইয়া যায় মেঘনা। পরবর্তীতে মেঘনা আর এই পুরাতন ব্রহ্মপুত্র মিলিত হয় কোথায়? ভৈরব কিশোরগঞ্জে। সেখান থেকে মেঘনা আপু ব্রহ্মপুত্র আপু ভাইকে আবার ছেকা দিয়া চলে আসে চাঁদপুরে। এই চাঁদপুরে এই মেঘনা আপু আর হচ্ছে এই পদ্মা আপু, এদের মধ্যে আবার একটা ভালো সম্পর্ক, বন্ধুত্ব হয়। তারপরে এটা কোথায়? এটা হচ্ছে চাঁদপুর। পরবর্তীতে চাঁদপুরের কাছে মেঘনা আপু পদ্মা আপুকে রাইখাই বে অফ বেঙ্গল, বা হচ্ছে তোমার হচ্ছে কি বলা হয়,
বে অফ বেঙ্গল, সাগর, মানে সাগর ভাইয়ের কাছে চলে আসে। এই মেঘনা আপু কি করে, পদ্মা আপুকে ছেকা দিয়া সাগর ভাইয়ের কাছে চলে আসে। শেষ, তাইলে শেষ মেঘনা। তাইলে এইবার তোমরা বলো যে পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়েছে? এবার বলো তোমরা। তোমাদের কমেন্ট যুদ্ধ কি শেষ হবে নাকি এগুলা চলতেই থাকবে? সবাই অ্যান্সার করো। তাহলে এটা কি হবে, কোথায় মিলিত হয়েছে? আমি খুবই হতাশ তোমাদের এই ধরনের মনোভাব দেখে, খুবই হতাশ। ওকে, তাহলে অ্যান্সার হবে পদ্মা নদী কোন শহরের কাছে মেঘনা নদীতে মিলিত হয়েছে? এই যে পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে চাঁদপুরে। তাহলে অ্যান্সার উইল বি দা চাঁদপুর। ঠিক আছে, শেষ। এগুলাই আমি হচ্ছে তোমরা যখন পেট বেসে আসবা তখন আরো বিস্তারিত করে পড়াবো। ওকে, এবার হচ্ছে 16 নাম্বার। কোন নম্বরে ডায়াল করলে জরুরি সেবা পাওয়া যায়? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 999। ওই যে বলে না 999 কল দেয়, 999, সেই হচ্ছে 999 মানে জাতীয় জরুরি সেবা। এই 999 হচ্ছে জাতীয় জরুরি সেবা, আর 333 হচ্ছে সরকারি সেবা। 333 হচ্ছে কি, সরকারি সেবা। দুইটা জিনিস মনে রাখবা, 999 হচ্ছে জাতীয় জরুরি সেবা, 333 হচ্ছে সরকারি সেবা। এবার আসো 17 নাম্বার। জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? দেখো, আমি এখানে কিছু পূর্ব নাম লিখে দেই তোমাদের জন্য। দেখো, পূর্ব নাম, দেখো কুমিল্লা, কুমিল্লা হচ্ছে ত্রিপুরা। নোয়াখালী, নোয়াখালী হচ্ছে সুধারাম, সুধারাম ভুলুয়া। তারপরে হচ্ছে তোমার সিলেট, সিলেট হচ্ছে তোমার শ্রীহট্ট বা জালালাবাদ। তবে অপশনে যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই অবশ্যই জালালাবাদ দাগাবা, অবশ্যই অবশ্যই জালালাবাদ দাগাবা। ঠিক আছে, তারপরে আসো বরিশাল, বরিশাল, চন্দ্রদ্বীপ। ঠিক আছে, রাজশাহী, রাজশাহী, রামপুরা, বোয়ালিয়া, বোয়ালিয়া। আরো আছে যেমন কক্সবাজার, পানখোয়া বা পালঙ্কি, তারপরে তোমার হচ্ছে আরো অনেক আছে, প্রচুর আছে। সো সবগুলো আমি আজকে দিব না, কয়েকটাই দিলাম। আর জাহাঙ্গীরনগর কোন শহরের পূর্ব নাম? জাহাঙ্গীরনগর হচ্ছে ঢাকার পূর্ব নাম। ঠিক আছে, জাহাঙ্গীরনগর হচ্ছে ঢাকার পূর্ব নাম। ও আবার আছে চট্টগ্রাম, আর এটা লিখে দেই চট্টগ্রাম, চট্টগ্রাম হচ্ছে তোমার ইসলামাবাদ, ইসলামাবাদ বা পোর্টো গ্রান্ডে, পোর্টো গ্রান্ডে, এগুলাই। ঠিক আছে, হ্যাঁ। ওকে, ডান ডান। ওকে, ঠিক আছে। তারপরে আসো 18 নাম্বার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম, এটা অলরেডি বলে ফেলছি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। হাতিয়া, হাতিয়া নোয়াখালীতে। সন্দ্বীপ, সন্দ্বীপ হচ্ছে কোথায়? সন্দ্বীপ হচ্ছে তোমার চট্টগ্রামে, সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রাম। মহেশখালী কোথায়? কক্সবাজারে।
19 নাম্বার, বড়পুকুরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি হচ্ছে দিনাজপুরে অবস্থিত, এটা মনে রাখবা, এটা এতটুকু মনে রাখবা, বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুরে অবস্থিত, ঠিক আছে, দিনাজপুরে। 20 নাম্বার দেখো, হিমছড়ি কোন জেলায় অবস্থিত? এটা আমি একটু দেখাই, হিমছড়ি কোন জেলায় অবস্থিত? দেখো কয়েকটা পাহাড় দেখাই, যেমন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় হচ্ছে তোমার সীতাকুণ্ড চট্টগ্রাম, সীতাকুণ্ড চট্টগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে গরম পানির ঝর্ণা। এটা কিসের ঝর্ণা? গরম পানির ঝর্ণা, গরম পানির ঝর্ণা। তারপরে আসো 2 নাম্বার, গারো পাহাড়। কি পাহাড়? গারো পাহাড়। গারো পাহাড় কোথায়? ময়মনসিংহ, বা আমরা স্পেসিফিকভাবে বলতে পারি নেত্রকোনা, নেত্রকোনা। আর বিভাগ বললে ময়মনসিংহ। এইটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় হচ্ছে, মানে বৃহত্তম পাহাড় হচ্ছে এই গারো পাহাড়। তারপরে 3 নাম্বার আসো হচ্ছে চিম্বুক পাহাড়। এই চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবান, চিম্বুক পাহাড় হচ্ছে বান্দরবান, ঠিক আছে, বান্দরবান। এটাকে বলা হয় পাহাড়ের রানী বা কালা পাহাড়, ঠিক আছে। তারপর 4 নাম্বারে আসো হচ্ছে আলুটিলা, আলুটিলা পাহাড়, আলুটিলা পাহাড়। এটা হচ্ছে তোমার খাগড়াছড়ির সবচেয়ে বড় পাহাড়, ঠিক আছে। তারপরে আরো অনেক পাহাড় আছে, আরো অনেক পাহাড় আছে, ঠিক আছে। তো এগুলাই পড়ো। আর এই যে হিমছড়ি কোন জেলায় অবস্থিত? হিমছড়ি হচ্ছে তোমার কক্সবাজার জেলায় অবস্থিত। এটা যেমন দেখলাম আমরা গরম পানির ঝর্ণা, এটা হচ্ছে তোমার শীতল পানির ঝর্ণা, শীতল পানির ঝর্ণা, ঠিক আছে। ক্লিয়ার? শেষ হলে ডান লিখো, কমেন্টে ডান লিখো, শেষ হলে কমেন্টে ডান লিখো। ওকে, তাহলে ডান ডান। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো, তারপরে যদি আমরা দেখি 21 নাম্বার, মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল? কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল? চলো একটু দেখে আসি। কয়েকটা সেক্টর মনে রাখবা। 1 নাম্বার সেক্টর ছিল চট্টগ্রাম, চট্টগ্রাম সেক্টর, ঠিক আছে। তারপরে 2 নাম্বার সেক্টর ছিল ঢাকা সেক্টর। তারপরে হচ্ছে তারপরে 3 4 5, 4 5 তো তোমরা জানো সিলেট ছিল, সিলেট বিভাগ ছিল আর কি। সিলেটের উত্তর মানে পশ্চিম আর পূর্ব ছিল। 6 নাম্বার ছিল রংপুর, 6 নাম্বার ছিল রংপুর। 7 নাম্বার ছিল রাজশাহী, রাজশাহী ছিল। 8 নাম্বার ছিল খুলনা, খুলনা। 9 নাম্বার ছিল হচ্ছে বরিশাল, 9 নাম্বার ছিল হচ্ছে বরিশাল। 10 নাম্বার, 11 নাম্বার ছিল ময়মনসিংহ, ময়মনসিংহ, ঠিক আছে। এবার বলছে মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি নৌ সেক্টর ছিল? আর এই 10 নাম্বারটাই ছিল নৌ সেক্টর। এখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। টোটাল সেক্টর কমান্ডার ছিল 16 জন, ঠিক আছে। এই টোটাল সেক্টর কমান্ডার ছিল 16 জন। আর এই যে 10 নাম্বার, এটা ছিল বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে 10 নাম্বার সেক্টরটা। এখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না, ঠিক আছে। এই জন্য এটা বারবার পরীক্ষায় আসে। টোটাল সেক্টর ছিল 11টা। টোটাল সেক্টর কয়টা? 11টা সেক্টর। আর সাবসেক্টর কয়টা? 64টা। এগুলা কবে হয়? 11 জুলাই 1971 সালে হয়, 11 জুলাই 1971 সালে হয়। শেষ, ঠিক আছে। তোমরা অ্যান্সার দিছো? তোমাদের অ্যান্সারগুলো একটু দেখি। হ্যাঁ, 21-এর এ তোমরা বলছো, 21-এর এ, 21-এর এ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 10 নাম্বার সেক্টর, রাইট। ডান ডান।
ওকে, আশা করি ডান। এবার আসো 22 নাম্বার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? দেখো, নর্মালি আমরা দুইটা জিনিস জানি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের, দেখো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যদি বিষয়টা আসে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তাহলে কিন্তু এটা শেখ মুজিবুর রহমান হবে। কিন্তু কথা হচ্ছে এখন কিন্তু আর শেখ মুজিবুর রহমান ধরে প্রশ্ন করবে না, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। কিন্তু যদি বলা হয় মুক্তি বাহিনীর, কারণ আমরা জানি মুক্তি বাহিনী কে প্রতিষ্ঠা করছে, মুক্তি বাহিনীর সর্বাধিনায়ক হচ্ছে ওসমানী, MAG ওসমানী, মেজর আতাউল গনি ওসমানী, এই যে উনি MAG ওসমানী, তিনি ছিলেন মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক। কিন্তু দেখো এখানে বলছে স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক, আর এখানে কিন্তু কোথাও শেখ মুজিবের নাম নাই, এই জন্য এটা কি হবে? এটা হবে MAG ওসমানী। প্রকৃতপক্ষে তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। প্রথমে তিনি গঠন করেছিলেন মুক্তি ফৌজ 1971 সালের 4 এপ্রিল, যেটা তেলিয়াপাড়া রণকৌশল নামে পরিচিত, সিলেটের হবিগঞ্জে। ঠিক আছে, মুক্তি ফৌজ তৈরি করছিলেন। পরবর্তীতে মুক্তি ফৌজি 11 তারিখ আইসা মুক্তি বাহিনী নামে গঠিত হয়, মানে নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী হয়, মুক্তি ফৌজ। বুঝতে পারছো? মুক্তি ফৌজি পরবর্তীতে মুক্তি বাহিনী হয়। তোমাদের অ্যান্সার ক্লোজ পেজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, 22 নাম্বার গেল। এবার আমরা 23 নাম্বারটা দেখি। দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটা? নীলাকাশের নিচে, গেরিলা, হাওয়া, ময়নামতি, এটা হচ্ছে গেরিলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে নাসিরউদ্দিন ইউসুফ, তিনি গেরিলা চলচ্চিত্রটা, এগুলো কিন্তু পরীক্ষা আছে, এই যেমন গেরিলা, তারপরে সংগ্রাম, ওরা 11 জন, দামাল, তারপরে আরো অনেকগুলা জিনিস আছে, নদী আছে, তো এগুলো একটু পড়ে ফেলবা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, এগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে। 24 নাম্বার দেখো, সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? 1971 সালের 2 মার্চ। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা, কলা ভবনের সামনে যে বটতলা, সেখানে প্রথম পতাকা উত্তোলন করেন তৎকালীন সময়ের ডাকসুর ভিপি আসম আব্দুর রব, 2 তারিখ। এবং 3 তারিখ আবার পল্টন ময়দানে হচ্ছে এই জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীতের সাথে, সেদিন উত্তোলন করেন শাহজাহান সিরাজ। আর 23 মার্চ 1971 সালে 23 মার্চ ওই দিন পাকিস্তানের একটা জাতীয় দিবস ছিল, কিন্তু বাঙালিরা সেদিন পাকিস্তানের পতাকা উত্তোলন না করে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাসভবন থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক অলিতে গলিতে বাংলাদেশের পতাকা উড়াইছিল। এই জন্য সেটাকে বলা হয় আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন দিবস। তাহলে আমরা যেটা দেখলাম, এই 2 মার্চ হচ্ছে, দেখো 2 মার্চ হচ্ছে পতাকা দিবস, প্রথম পতাকা উত্তোলন করা হয়। এই যে 2 মার্চ, এই 2 মার্চ হচ্ছে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন দিবস। ঠিক আছে। আর 3 মার্চে জাতীয় সঙ্গীত, 3 মার্চ 1971 হচ্ছে জাতীয় সঙ্গীত প্লাস জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত প্লাস জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আর 23 মার্চ আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন দিবস, এইটা মনে রাখবা সবাই। এই আনুষ্ঠানিক কথাটা দেখলেই, আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, এই আনুষ্ঠানিক কথাটা দেখলেই তুমি 23 মার্চ দিয়ে দিবা, আর আনুষ্ঠানিক কথাটা না থাকলে 2 মার্চ দিবা। আর জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের কথা বললে 3 মার্চ হবে। এইবার আসো, আমরা যে বর্তমানে যে জাতীয় পতাকাটা দেখি, এইটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর এই ডিজাইনের আগে আরেকটা ডিজাইন ছিল, এইখানে ভিতরে ম্যাপ ছিল, মানে মানচিত্র খচিত জাতীয় পতাকা, সেটা করছিল শিব নারায়ণ দাস। ঠিক আছে। আর বর্তমানে হচ্ছে কামরুল হাসান। বর্তমানে যেটা আমরা যে বাংলাদেশের জাতীয় পতাকা দেখি, সেটা রূপকার হচ্ছে কামরুল হাসান। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি আমরা। ওকে, আমরা আরেকটা কোশ্চেন সলভ করব, তারপরে আজকের মতো শেষ। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটি? এটা খুবই সহজ। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ খুবই সহজ।
দেখো বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এই ভারতের সাথে আমাদের টোটাল জেলা আছে 30টা, আর এই মায়ানমারের সাথে আমাদের টোটাল জেলা আছে 3টা। টোটাল হওয়ার কথা 33টা, কিন্তু আসলে হবে 32টা। কেন? কারণ এই যে রাঙ্গামাটি জেলা, এই রাঙ্গামাটি জেলাটা ভারত এবং ইন্ডিয়া দুইজন, মানে ভারত এবং মিয়ানমার দুইজনের সাথে আছে। আমি যদি একটু দেখাই, এই হচ্ছে তোমার মিয়ানমার, হ্যাঁ, মিয়ানমারের অর্ধেক হচ্ছে ভারতের সাথে, অর্ধেক হচ্ছে ভারতের সাথে, এবং বাকি অর্ধেক হচ্ছে মিয়ানমারের সাথে। মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টা জেলা, সেটা হচ্ছে তোমার এই খাগড়াছড়ি, বান্দরবান আর হচ্ছে রাঙ্গামাটি। খাগড়াছড়ি, বান্দরবান, সরি এটা তো মিয়ানমার, সরি এটা তো মিয়ানমার। মিয়ানমারের সাথে আছে হচ্ছে তোমার, মানে রাঙ্গামাটির সাথে মিয়ানমারের রাঙ্গামাটি আছে, তারপরে হচ্ছে তোমার বান্দরবান আছে, আর হচ্ছে কক্সবাজার। বান্দরবান আর হচ্ছে কক্সবাজার। আমি যেগুলো বলছিলাম সেগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলা। পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের 10%1, ঠিক আছে। আর ওগুলো হচ্ছে খাবার, আমি সংক্ষেপে বলি খাবার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। আর এই রাঙ্গামাটির সাথে 3টা জেলা আছে, মানে মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টা জেলা, সেগুলো হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী, আর বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত বিভক্তকারী নদী হচ্ছে হারিয়াবাঙ্গা নদী। সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। এর বেশি তথ্য দিলে তোমাদের মাথা ঘুরবে আমি জানি। সো তোমরা যারা আমাদের নার্সিং কোর্সে ভর্তি হতে চাও, তোমরা আমাদের পেজে একটু যোগাযোগ করো, এবং আমাদের নার্সিং কোর্স কবে শুরু হবে, কত টাকায় ভর্তি চলতেছে, কারা ক্লাস নিবে, এই সমস্ত ডিটেলস জেনে তুমি যদি একজন সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার হও, এখনই তোমার প্রকৃত সময় ভর্তি হওয়ার। এবং আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমাদের কোর্স কেমন, সে ব্যাপারে তুমি চাইলে জেনে নিতে পারো। আমাদের যেই কি বলে রিভিউগুলো আছে সেখান থেকে জেনে নিতে পারো। অবশ্যই আমরা খারাপ পড়াই না, এটুকু তোমরা জানো। সো আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো নার্সিং এর ক্লাসে। আসসালামু আলাইকুম, টাটা। না সেটা নেই, কি আছে যাও সামনে যেতে